আজকে আমাদের টপিক কর্মমুখী রসায়নের দুধের টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, দুধ একটা ইমালশন, সবচেয়ে আগে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ইমালশনের আরও অনেক এক্সাম্পল আছে, যেমন মনে করো, আমি আগে বলি, দুধ হচ্ছে একটা কলয়েড। কলয়েডের একটা শ্রেণী, একটা ক্লাস হচ্ছে ইমালশন। তো দুধ এখন কীরকম, অনেক তরল, কঠিন, গ্যাস আছে, এর মধ্যে দুধ হচ্ছে তরল বাই তরল, মানে মাধ্যমও তরল, বস্তুর কণাও তরল। এরকম আর কি এক্সাম্পল আছে, একটু দেখে নিবা বই থেকে, ঠিক আছে। ইমালশন হচ্ছে, আজকে যেহেতু টপিক দুধ, আমি ইমালশন টপিকে গেলাম না। কোন প্রাণীর দুধে কোনটি বেশি, এটা একটু খুব ইম্পর্টেন্ট। যেমন মহিষের ক্যালোরি বেশি, 110 ক্যালোরি, চর্বি বেশি, শক্তি বেশি। ভেড়ার হচ্ছে 4.6, প্রোটিন বেশি ভেড়ার। আর মানুষের দেহে যেটা খেয়াল করো, মানুষের দেহে হচ্ছে এই যে তোমার ল্যাকটোজেন বেশি, চিনি বেশি, এই জিনিসটা বেশি। ল্যাকটোজ বা ল্যাকটোজ যেই বলো, সেটা হচ্ছে চিনি আর কি, কার্বোহাইড্রেট। ওকে, দুধের পিএইচ খুবই ইম্পর্টেন্ট। আমি মনে রাখি 66, 69, ঠিক আছে, একটু পড়ে ফেলবা। দুধের প্রোটিন 3 শ্রেণীর, খুবই ইম্পর্টেন্ট পড়াশোনা, খেয়াল করো। যে দুধের প্রোটিন 3 শ্রেণীর, এটা হচ্ছে ক্যাসিন প্রধান প্রোটিন, ল্যাক্টোঅ্যালবামিন, ল্যাক্টোগ্লোবিলিন, একসাথে এগুলোকে বলা হয় হেও প্রোটিন। একটু পার্সেন্টেজটা দেখবে, এই দুটো মিলে 18% হয়, বাকি পার্সেন্টেজ ক্যাসিনই প্রধান প্রোটিন দুধের, ঠিক আছে। আর এদেরকে একসাথে হেও প্রোটিন বলা হয়। আর একটু ক্যাসিন নিয়ে পড়াশোনা আছে, যেহেতু এটা প্রধান প্রোটিন। যে ফসফোপ্রোটিন, এটা তোমরা কোষ রসায়নে পড়ে থাকবা, যে ফসফোপ্রোটিনের দুইটা এক্সাম্পল ছিল, ক্যাসিন আর ভাইটালিন। তো ক্যাসিন হচ্ছে দুধের প্রোটিন, আর এটা পানিতে অদ্রবণীয়। প্রোটিন নর্মালি পানিতে অদ্রবণীয় হয়, ঠিক আছে। আচ্ছা, পানিতে অদ্রবণীয় হয় না, সরি, ভুল বলছি। অ্যালকোহলে অদ্রবণীয় হয় প্রোটিন, আর পানিতে দ্রবণীয় হয়। কিন্তু এখানে ক্যাসিনের ক্ষেত্রে টুলটা, তো এটা কষ্ট করে মনে রাখতে হবে। আর ক্যাসিন হচ্ছে 4 ধরনের, জাস্ট একটু মনে রাখলেই হবে, কোন 4টা ধরন দেখার দরকার নেই এইভাবে, ঠিক আছে। তাহলে আর যেটা বলতেছি, দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ। তাহলে দুধের আমরা প্রোটিন শিখছি, ক্যাসিন মেইন প্রোটিন, আরও 2টা প্রোটিন আছে, ক্যাসিন 82%, আর ওই দুটো 18%, হেও প্রোটিন যেটা, আচ্ছা, বা হোয়ে প্রোটিন, হ্যাঁ, যেটি হোক। আর ল্যাকটোজ, দেখো, মানুষের দুধে ল্যাকটোজ সবচেয়ে বেশি পাওয়া যায়। ল্যাকটোজের দিক থেকে মানুষ আগায় আছে, এবং কত, মায়ের দুধে 7.6 পাওয়া যায়, ঠিক আছে। ওকে, এখন ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড। তাহলে আমাদের আসলে প্রোটিন নিয়ে কথা বলা শেষ, শর্করা নিয়ে এখন কথা শুরু করব। তার আগে এই যে ক্যাসিনের 4 ধরনটা কী, আলফা S1, আলফা S2, বিটা কাপ্পা, 4 ধরনের। দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ। এইটা যেহেতু একটা ডাইস্যাকারাইড, খেয়াল করো, এটা যেহেতু একটা ডাইস্যাকারাইড, তাহলে এটা দুইটা মনোস্যাকারাইড দিয়ে তৈরি হবে, একটা গ্লুকোজ, একটা গ্যালাক্টোজ। দুধের অসমোল হিসেবে কাজ করে, মানে হচ্ছে এই ল্যাকটোজটা কী করে, মানে পানি অসমোসিস হচ্ছে পানি শুষে নেয়, পানি কি বলবো, পাস করে। সো এই ল্যাকটোজটা অসমোল হিসেবে কাজ করতেছে, অর্থাৎ অসমোসিস প্রক্রিয়াটা করতে হেল্প করতেছে। দুধের প্রধান উপাদান পানি। দেখা, এতক্ষণ আমরা এত কিছু শিখলাম, ক্যাসিন, প্রোটিন, ল্যাকটোজ, কার্বোহাইড্রেট, কিন্তু মেইন 82%ই পানি। দুধে প্রধান আয়নসমূহ, এটা মনে রাখা যায় হচ্ছে, এটা 17, 18 বাদ যেহেতু নিষ্ক্রিয়, তারপর হচ্ছে 19, 20। দুধ মানে পারমাণবিক সংখ্যাগুলো বলছি। দুধে ভিটামিন এ বেশি থাকে, ফুটালে ভিটামিন সি নষ্ট হয়, মানে পাস্তুরাইজড করলে। আমরা যে দুধ খাই, আর রঙের দুধ বা যে দুধ খাই, সেগুলো সব পাস্তুরাইজড, তার মানে ওখানে ভিটামিন সিটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার কারণে বলা হয় দুধের সব ভিটামিন আছে, ভিটামিন সিটা বাদে, কারণ সি তো নষ্ট হয়ে গেছে, নাহলে সিও থাকতো। কিন্তু আবার ফুটানো ছাড়া খাওয়াও যাবে না, ব্যাকটেরিয়া ভাইরাসকে খেয়ে ফেলবা ভিটামিন সি পাওয়ার জন্য। তার ফুটানোটাই বেস্ট, যদিও ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। আর দুধে ভিটামিন এ বেশি থাকে, চোখের জন্য খুবই উপকারী, এটা একদম মুখস্থ করে ফেলবা। তরল দুধ সংরক্ষণের পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন। মাত্র বললাম, এই তরল দুধ সংরক্ষণ করেই দোকানে সাপ্লাই করা হয়। ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এইটা, সংগৃহীত দুধ পিএইচ নিয়ন্ত্রণের জন্য সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়, নাকি সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ। তো এটা মাথায় রাখবা, সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য সোডিয়াম বাইকার্বনেট। আর দুধ থেকে ছানা তৈরির প্রসেস হচ্ছে কোয়াগুলেশন। আর সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা। সোডিয়াম বাইকার্বনেট একটু বেসিক, মেইনলি বাফার টাইপ। সো এখন দেখো, কন্টেন্ট 57, কৌটাজাতকরণে ব্যবহৃত প্রিজারভেটিভস। অনেক প্রিজারভেটিভস ইউজ হয়, যেমন মনে করো ফলের জন্য
তোমার যে ইয়াটা লাগবে প্রিজারভেটিভ সেটা হচ্ছে ক্যানিং তরল। আর তরল তো মানে তরলটা কী এগুলোই আমরা দেখবো। বিভিন্ন ফলের জন্য বিভিন্ন রকম, সবজির জন্য একটা আছে, টমেটোর জন্য আলাদা, মাছ মাংস খুবই ইজি এগুলা, জাস্ট কয়েকবার পড়বা। ওকে, ফলের জন্য হচ্ছে আম আনারস কাঁঠালের জন্য সেম, সবার জন্য 0.25 সাইট্রিক অ্যাসিড আর 30 থেকে 40% চিনি। তবু যখন এগুলো খাও অবশ্যই মিষ্টি লাগে, আম তো খুব মিষ্টি। তো এই জিনিসগুলো যখন তুমি খাচ্ছ খুব মিষ্টি, তার মনে করবো চিনির অ্যামাউন্টটা বেশি আর অ্যাসিডটা কম, মাত্র 0.25%। এগুলো বেশি মিষ্টি তাই চিনিও বেশি লাগবে, ঠিক আছে। পেয়ারাটা আলাদা, পেয়ারা তো দেখবা পেয়ারা কিন্তু মিষ্টি কম তাই চিনিও কম। যেহেতু চিনি কম কিছু তো একটা এক্সট্রা দিতে হবে, সেটা হচ্ছে এই অ্যাসকর্বিক অ্যাসিড 0.125%। কোশ্চেন অনেক আসবে, যখন তোমরা কোশ্চেন সলভ করো তখনই বুঝবা যে নিম্নের কোনটাতে অ্যাসকর্বিক অ্যাসিড দিতে হয় বা পেয়ারাতে কী দিতে হয়, কোন অ্যাসিডটা দিতে হয়। তখন অপশনে যদি বাই এনি চান্স সাইট্রিক অ্যাসিড থাকেও তোমাকে কি অ্যাসকর্বিক অ্যাসিড দিতে হবে, বিকজ দেখো অ্যামাউন্টটা দেখো, সাইট্রিক অ্যাসিড কত কম আর অ্যাসকর্বিক অ্যাসিড কত বেশি, আর 10% হচ্ছে চিনি, 10% হচ্ছে চিনি, ঠিক আছে। তারপর হচ্ছে সবজি কাঁচা ভুট্টা আর মটরের জন্য 2% লবণ 5% চিনি। এগুলাতে চিনি কম এবং লবণও কম, মানে সব কিছুই কম। আর টমেটোতে দেখো টমেটো অনেক বেশি লবণ, তাই এটাতে 10% লবণ আর 5% চিনি। তার মানে চিনির অ্যামাউন্ট এই দু জায়গাতেই সেম, ঠিক আছে। তারপর আসলে মাছ মাংস খুবই ইজি, 2% লবণ চিনি একদম মুখস্থ। ওকে, তাহলে এটা ইজি আছে। দেন কন্টেন্ট, গোলাপ জল প্রস্তুতি, এগুলো খুবই ইজি, একটু দেখাই দিই। স্টিম বাষ্প পদ্ধতিতে তৈরি করা হয়, এটি একটি হাইড্রোসল, সুগন্ধি কারণে ফিনাইল ইথাইল অ্যালকোহল। আচ্ছা, ফিনাইল ইথাইল অ্যালকোহল এটা সুগন্ধির কারণে ইউজ করা হয়, আর জেরানিয়ল। আর শুধু ইথাইল অ্যালকোহল আমি যদি এতটুক পর্যন্ত একটা ব্র্যাকেট টান দিই, শুধু একটু, তাহলে এটা হবে নেল পলিশের জন্য, নেল পলিশের দ্রাবক। ওকে, আচ্ছা তাহলে তো এটাও ডান। তাহলে তোমরা বুঝছো আশা করি গোলাপ জলটা না, আচ্ছা কোন পদ্ধতি সেটাও লেখা আছে, বাষ্প পদ্ধতি, স্টিম পাতন। ওকে, তাহলে এগুলো তোমাদের পড়তে হবে। এটি একটি হাইড্রোসল, এটাও জানা লাগবে। হাইড্রোসল মানেই হচ্ছে তোমার এই জল ওয়ার্ডটা তো আসেই, ঠিক আছে, সলিউশন সোজা কথা। তারপর আসো হেয়ার অয়েল প্রস্তুতি। হেয়ার প্রস্তুতি হচ্ছে ডাবর আমরা হেয়ার অয়েল, সেটাই হচ্ছে কি নারিকেল তেল, এটা একদম সবার মুখস্থ। হেয়ার অয়েলের ইমালসিফায়ার মেডিকেলে আসছিল অলিক অ্যাসিড। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে TBHQ, সুগন্ধিকারক মেন্থল, একদম মুখস্থ। টেলকম পাউডার ও বেবি পাউডার একসাথে পড়ার অভ্যাস করবা, যেটা হচ্ছে মূল উপাদান টেলক, এই যে টেলকম থেকে টেলক। হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট একদম মুখস্থ করে ফেলবা, এই পুরো জিনিসটাই লাগবে। শুধু যারা টেলক করো পরীক্ষায়, কি তোমার মনে হয় এত ইজি টেলক পাউডারের মূল উপাদান কি টেলক, এরকম তো দিবে না, দিবে এখান থেকে যে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট মানে হচ্ছে এই যে দেখো ম্যাগনেসিয়াম, এই হচ্ছে সিলিকেট, আর এই যে হাইড্রেটেড মানে হচ্ছে পানি, এই যে পানি, ঠিক আছে। খুবই ইজি, সংকেতটা মুখস্থ করা তোমার মানে নৈতিক দায়িত্ব, বুঝছো। এটা মনে রাখি ভাবে, ম্যাগনেসিয়ামের লাস্টে 2টা ইলেকট্রন থাকে, 1 যোগ করে 3 দিবা। আর সিলিকনের লাস্টে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, সো সামনে 4। আর হাইড্রোজেনের লাস্টে হচ্ছে যোজন সংখ্যা বা যোজনী সংখ্যা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1, সো এখানে সামনে 1, ঠিক আছে। এবার কোমল অ্যান্টিসেপ্টিক হচ্ছে জিঙ্ক স্টিয়ারেট, মানে টেলকম পাউডারের হচ্ছে জিঙ্ক স্টিয়ারেট, কিন্তু বেবি পাউডারে কিন্তু বোরিক অ্যাসিড, এটা মাথায় রাখবা। তাহলে টেলকের জন্য জিঙ্ক স্টিয়ারেট। অ্যান্টিসেপ্টিকের হিসেবে ইউজ হয় ম্যাগনেসিয়াম বা জিঙ্ক স্টিয়ারেট। অ্যান্টিসেপ্টিক ত্বকে ঘামাচি ও র্যাশ প্রতিরোধ করে, এগুলো কিন্তু বারবার পড়বা, দুই জায়গাতেই স্টিয়ারেট। আর আয়তন বৃদ্ধিকারক কার্বনেট হচ্ছে ফুলায়, অলওয়েজ সবসময় কার্বনেট হচ্ছে ফুলায় মাথায় রাখবা। বেবি পাউডারে শুধু, তাহলে দেখো এই অ্যান্টিসেপ্টিক হিসেবে বোরিক অ্যাসিড ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, ভ্যানিশিং ক্রিম বা কোল্ড ক্রিম, এই দুটো একসাথে পড়বা, ভ্যানিশিং ক্রিম বা কোল্ড ক্রিম। ভ্যানিশিং ক্রিম কিন্তু লোশন বলা হয় আরেকটা নাম, এটা তেল পানি বা ওয়েল ইন ওয়াটার। আমি মনে রাখি OWV, W আর V খুবই ক্লোজ, তোমরা জানো, মানে VW একটা আছে না UVW, তো ওরকম একদম কাছাকাছি। স্টিয়ারিক অ্যাসিড থেকে প্রস্তুত করা হয়। এটার মেইন, ভ্যানিশিং ক্রিমের মেইন উপাদান হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, আর প্রিজারভেটিভ হচ্ছে মিথাইল প্যারাবেন কিন্তু ফুড প্রিজারভেটিভ, ঠিক আছে, বাট এটার রেঞ্জ খুবই কম, 0.1%, কারণ এটা খেলে অনেক ক্ষতি হয়, তাই এই প্যারাবেন মানে নিষিদ্ধ যদিও না, কিন্তু অনেক কম পার্সেন্ট ইউজ করা হয়। যাই হোক, সেটা প্রিজারভেটিভ হিসেবে মিথাইল প্যারাবেন ইউজ হয় ভ্যানিশিং ক্রিমে, আর স্টিয়ারিক অ্যাসিড থেকে প্রস্তুত করা হয়, এটা মূল উপাদান স্টিয়ারিক অ্যাসিড। কোল্ড ক্রিম কিন্তু কোনো লোশন না, তাই শুধু ভ্যানিশিং ক্রিম হচ্ছে লোশন, সেটা মাথায় রাখবা। কোল্ড ক্রিম সাধারণভাবে যে WO, এটা মুখস্থ করার দরকার নেই, যে কোনো একটা মুখস্থ করলে আরেকটা পারবা। লুব্রিকেটিং এজেন্ট হচ্ছে তরল প্যারাফিন, এটা কোশ্চেনে 1000বার আসছে, যে লুব্রিকেটিং এজেন্ট হচ্ছে মিনারেল অয়েল বা তরল প্যারাফিন। কোল্ড ক্রিম এখানে সবগুলোতে এল আছে, সো এটা ইজি। গাঢ় এজেন্ট হোয়াইট ব্লু বক্স। প্রোলপেন এজেন্ট গ্লিসারিন, এটা আসলে ওই যে আর্দ্রতা বা ময়শ্চারাইজার হিসেবে ইউজ হয়, অ্যান্টিসেপ্টিক প্রিজারভেটিভ প্রোডাক্টস, ঠিক আছে। তাহলে এখানে সবগুলাই শেষ। এরপর আসে লিপস্টিকের উপাদান। লিপস্টিক হচ্ছে মোম আর তেল, এখান থেকে আর কিছু পড়া লাগে না, মোম আর তেল।
আর গ্লিসারিন ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা হয় লিপস্টিকে, আর কিছু দরকার নেই। আফটার শেভ লোশনটা দেখো, এটা একটু কঠিন, মনে রাখবা আফটার শেভে সব কিছু একটু কঠিন। সেটা হচ্ছে ডিন্যাচার্ড অ্যালকোহল 40, এটা হচ্ছে অ্যান্টিসেপটিভ। ডিন্যাচার্ড অ্যালকোহল 40 আর ময়শ্চারাইজার হচ্ছে গ্লিসারিন। আর মেহেদির এটা কোশ্চেনে 2বার আসছে, মানে একই সালে এটা 2বার আসছে কোশ্চেনটা, যে মেহেদির প্রধান উপাদান কি, সেটা হচ্ছে লাসন বা এটার ইয়াটাও এখন শেখা লাগবে, যেহেতু এটা 2বার চলে আসছে, এবার এটা আসার চান্স আছে 2-hydroxy-1,4-naphthaquinone, 2-hydroxy-1,4-naphthaquinone। এটার সংকেত দেখলে আরও ইজি হইতো, 2-hydroxy-1,4-naphthaquinone। মেহেদি পেস্টের pH মান 5.5 রাখতে হবে, এটা কিন্তু এক্সট্রা ইনফো, যে 5.5 কার্যকারিতা বৃদ্ধি করে, অর্থাৎ একটু অ্যাসিডিক। ওকে, তাহলে ডান। তারপর সে গ্লাস ক্লিনার, এইগুলো মনে হয় লাস্ট, আমার মনে হয় এই দুটোই লাস্ট। তো এই দুটো একসাথে পড়বা, দেখছি এখানে সুন্দর করে কন্টেন্ট ওয়াইজ সাজায় দেওয়া হয়েছে। গ্লাস ক্লিনার, মনে গ্লাস ক্লিনার আসলে তোমার কি কিছু না, এইচএফ। আর তুমি যদি সোডিয়াম হাইড্রক্সাইড দেয়, তাহলে রিয়াকশন করে একটা বাজে অবস্থা সৃষ্টি হবে, গ্লাস পুরে ধ্বংস। এই জন্য গ্রিজের দ্রাবক বা মূল পরিষ্কারক হিসেবে 28% অ্যামোনিয়ার দ্রবণ দেওয়া হয়, যার কারণে রিয়াকশন করতে পারে না, কারণ দুজনই অ্যাসিডিক। ঠিক আছে, সারফেস অ্যাক্টিভ সোডিয়াম লরাইল সালফেট, একটু মুখস্থ করবা, সোডিয়াম লরাইল সালফেট। বেশি উদ্বায়ী দ্রাবক বা রাবিং অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করা হয়। সবাই এটা জানো যে রাবিং অ্যালকোহলকে আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা হয়, যেখানে 70% পানি থাকে, 70% ইথাইল অ্যালকোহল থাকে, 30% পানি থাকে। বাট সবাই ভুলে যাও যেটা কোথায় পড়ছিলাম, গ্লাস ক্লিনারে পড়ছিলাম না টয়লেটে, না কোথায় পড়ছিলাম। কষ্ট করে মনে রাখতে হবে, এটা তোমার গ্লাসে আছে। ঠিক আছে, আর কিভাবে মনে রাখা যায়, যেমন গ্লাসে একটা এস আছে, এই আইসোতেও একটা এস আছে। ঠিক আছে, আর গ্লাসকে আমরা পরিষ্কার করি না, এভাবে মুছি না গ্লাস, তাই রাব করি না, তো রাবিং বলা হয়। টয়লেট তো রাব করতেছো, টয়লেট তুমি মুছো পরিষ্কার করো না, আম্মুরা করে, কিন্তু আমরা কিন্তু নিজেরা গ্লাস পরিষ্কার করি। তো এইভাবে একটু নিজেদের সাথে রিলেট করে একটু মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। আর কম উদ্বায়ী দ্রাবক বা জীবাণুনাশক হচ্ছে ইথিলিন গ্লাইকল, এ মনে থাকবে কিনা আমাকে বলো তো। আচ্ছা, টয়লেট ক্লিনার আরও অনেক ইম্পর্টেন্ট পড়াশোনা আছে, একটু খেয়াল করবা। গ্রিজের দ্রাবক মূল পরিষ্কারক হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, ওই যে ওখানে দিতে পারেনি দেখে এখন তুমি এখানে দিছো। ঠিক আছে, মূল দ্রাবক পানি, সালফেক্টেন্ট সোডিয়াম লরাইল সালফেট, দুজনের ক্ষেত্রেই সোডিয়াম লরাইল সালফেট, এই জন্যই একসাথে পড়ানো আর কি। আর কি বলতো, যে ব্লিচিং এজেন্ট হিসেবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এইটা ব্লিচিং এজেন্ট মানে কি, এটা দাগ দূর করে, দুর্গন্ধ না, আসলে দাগটা দূর করে। আর দুর্গন্ধ দূর করার জন্য আছে ফেনল, মুখস্থ করতে হবে। আচ্ছা, বিভিন্ন প্রকার খাদ্যের শর্করা প্রকারভেদ, যেমন গ্লুকোজে আপেল, আঙ্গুর, খেজুরে পাওয়া যায়। ফ্রুক্টোজ পাকা আম, কলা, কমলা, এগুলো একটু কঠিন আসলে। সুক্রোজ চিনি, ইক্ষু, গুড়। স্টার্চ হচ্ছে চাল, ডাল, গম, এগুলো আর কি, এটা একটু পড়বা। ঠিক আছে, আচ্ছা এই টপিকটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এই টপিকটা কিন্তু অনেক বড়, যদি তোমরা দেখতে চাও নাকি আজকে দেখাবো। আচ্ছা ছোট দেখায় ফেলি, সেটা হচ্ছে কলয়েডের উদাহরণ। অ্যারোসল আছে, ফোম আছে, জেল আছে, সল আছে, ইমালশন আর সল। ঠিক আছে, হইলো। আচ্ছা, এর মধ্যে অ্যারোসল সবসময় কি মনে রাখতে হবে, অ্যারোসল হচ্ছে তোমার অল দ্য টাইম এটার মাধ্যমটা হবে গ্যাস। গ্যাসের মধ্যে তোমার যদি কঠিন কিছু থাকে সেটা হয়ে যাবে ধোঁয়াশা। আর গ্যাসের মধ্যে যদি তোমার লিকুইড থাকে তাহলে এটা হবে মেঘ, কুয়াশা। ঠিক আছে, এখানে ট্রিক্স দিছি, একটু দেখতে পারো। ফোম হচ্ছে সবসময় কণাটা হবে গ্যাস, মাধ্যম হতে পারে কঠিন, তরল। তাহলে গ্যাস, তারপরে তোমার তরলের মধ্যে যদি তোমার থাকে হচ্ছে কি বলতো গ্যাস, তারপরে সেটা হবে পাকানো ক্রিম, সাবানের ফেনা। আর যদি তোমার কঠিনের মধ্যে গ্যাস থাকে তাহলে এটা হতে পারে কি বলতো, কেক হতে পারে কঠিনের মধ্যে গ্যাস। ওকে, কেক। আচ্ছা, তারপর আসো জেলে দেখো, জেল এক্সাম্পল জেলি, জুতার কালি, পনির দই। এটা ট্রিক্সগুলো দেখো, জেল থেকে অনেক ট্রিক্স দিচ্ছে, তোমার কাছে হচ্ছে মনে রাখবা যে জেলে গিয়ে পনির দই খাওয়াইছে, পনির দই মুখস্থ করতে হবে, এগুলো তো সহজ, যে পারতেছো। ওকে, এখন জেল কি, জেলটা মাথায় রাখতে হবে, মনে রাখবা সবসময় জেল হচ্ছে তোমার তরল হবে, এটার বস্তুকণা, বিস্তারিত বস্তুকণা হবে তরল। এখন তরল কিসের মধ্যে হতে পারে, মাধ্যম হতে পারে তরল বা কঠিন। এখন যদি তরল বাই তরল হয়, জেলে তরল বাই তরল মানে হচ্ছে তোমার এটা হবে শ্যাম্পু। খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু। আমরা এখন কোথায় আছি, জেলের মধ্যে। আচ্ছা, আমি ইমালশনের সাথে মিলাই ফেলছি, জেল হবে কঠিন বাই তরল, বুঝতেছ আমার কথা, মানে বস্তুকণা হবে তরল, আর বাই নিচে হবে কি দিব, কঠিন। তো এই যে কঠিন, জেলি কত কঠিন, তোমরা যারা চুলে জেল লাগাও বা যারা জেলি খাও, হ্যাঁ, বা জুতোর কালি, এগুলো অনেক কঠিনের মধ্যে তরল। আর ইমালশনে চলে যাই, ইমালশন হচ্ছে দুধ, শ্যাম্পু, ক্রিম, বাটার, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। দুবাই থেকে শ্যাম্পু, ক্রিম কিনে আনছে, তাহলে দুটার ধান। আর দুবাই থেকে দুধ মনে রাখবা, দুধ, বাটার। ঠিক আছে, ইমালশনের ইতে ট্রিক। আচ্ছা, ঠিক আছে, এটা একটু একদম মুখস্থ করে ফেলবা। মানে তোমার কি ট্রিকটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। যে দুবাই থেকে শ্যাম্পু, ক্রিম কিনে আনছি, দুবাই থেকে মানুষ এগুলোই আনে। দুবাই বললেই দুধ মনে রাখবা, আর দুবাই ইটা দিয়ে ইমালশন। ঠিক আছে, আর দুবাই বটা দিয়ে হচ্ছে বাটার। ঠিক আছে,
কথা হচ্ছে এটা কি, এটা হচ্ছে আসলে, আচ্ছা এখানে আমি একটা কথা বলি, হাজারিসের বই না বাটার এক্সাম্পলটা দাঁড়ায়, বাট অন্যান্য রাইটারের বই হচ্ছে মিলাই দিছে, বাট বাটার এখানে দিও না, বাটার তোমার শুড বি ইন জেলি, কারণ বাটার তো একটা কঠিন পদার্থ, এগুলো তো সব তরল বাই তরল, এই এক্সাম্পলটা সবচেয়ে ইজি ইমালশনের, তরল বাই তরল, কারণ দুধ দেখো তরল, শ্যাম্পু তরল, ক্রিম তরল, বাটার এখানে যায় না, বাটার হচ্ছে কঠিনের মধ্যে তরল যেটা জেলির মধ্যে চলে যাচ্ছে। তাহলে এখানের এক্সাম্পল আরও আসবে, বাটার, পনির, দই, পুডিং, জেলি, এগুলা, ঠিক আছে। সল হচ্ছে সলিউশন, পেইন্ট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, পানি, কোষ তরল, সেটা হচ্ছে তোমার সলিউশনটা আসলে কীরকম হবে, অলওয়েজ কঠিন হবে, কঠিনের মধ্যে বস্তুকণা কঠিন হবে, যদি তোমার কঠিন হয় তাহলে হবে শঙ্কর ধাতু, জেম পাথর, রঙিন কাচ, এটা মুখস্থ করে ফেলবো, আমি একদম মুখস্থ বলে ফেলছি যে কঠিন বাই কঠিন একদম শঙ্কর ধাতু, মানে এখানে মানে আমি তো আর কঠিন ছাড়া কিছু দেখতেছি না, জেম পাথর, রঙিন কাচ। আর যদি তরল বাই কঠিন হয় সেটা হচ্ছে এই এক্সাম্পলগুলো, আচ্ছা পেইন্ট, এটা কঠিনের মধ্যে কিন্তু একটু পানি তুমি যদি পানি দাও, পানি দিয়ে আমরা কালার করি তখন এটা পেইন্ট, তারপর মিল্ক অফ ম্যাগনেসিয়াম, আর হচ্ছে লাইম, ঠিক আছে, কোষ তরল। আচ্ছা সবাই আশা করি পারবা, ঠিক আছে, একটু বলার চেষ্টা, এখানে নোট তোমরা চাইলে দেখতে পারো, আমি দিয়ে রাখবো। আচ্ছা এখানে আমরা সব কিছুই পড়ছি মোটামুটি। আচ্ছা দুধের কন্টেন্টটা আমরা পড়ছি, এটা একটু দেখবা, এটা একটু দেখার ট্রাই করি, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা যাই বলো পড়তে কিন্তু হবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কন্টেন্ট। কতক্ষণ হয়েছে ক্লাসের? 16 মিনিট হয়েছে মাত্র, ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করতে পারি। তাহলে তোমরা একটু দেখো, সেটা হচ্ছে ভিটামিন, অনেকগুলো ভিটামিন আছে, নাম, উৎস, যে রোগ হয় এই জিনিসটা দরকার নেই, এই জিনিসটা দরকার নেই। তোমরা যেটা পড়বা রেটিনল, চোখের রেটিনায় ঝামেলা করলে ভিটামিন এর অভাবে রেটিনল হয়, রাতকানা রোগ সবাই জানো। ক্যালসিফেরল, ভিটামিন ডি, ক্যালসিয়াম আমাদের হাড়গোড়ের সাথে সমস্যা, রিকেটস হলে হাড়গোড় বাঁকা হয়ে যায়, এবং এই যে ক্যালসিয়াম থেকে ক্যালসিফেরল। ভিটামিন ই, টোকোফেরল, আলফা টোকোফেরল, মাংসপেশিতে টান, মাসেল স্প্রেডিংয়ের ই থেকে মনে রাখবো ভিটামিন ই। ফিলোকুইনন, এখানে একটা কে আছে, কে, ফিলোকুইনন, এটা হচ্ছে রক্তক্ষরণ তুমি যদি লিখো, এই ক্ষরণ হচ্ছে কে এইচ, তো সেখানে একটা কে আসতেছে মনে রাখবা। বি1 থায়ামিন, বেরি মুখস্থ করবা। বি2 লিওফ্লাভিন, এখানে ব আছে দুইটা, দেখো ব, তো বি2 দিয়ে মনে রাখবা। আর হচ্ছে ডার্মিটাইটিস, জিহ্বায় প্রদাহ, আর এখানে হচ্ছে পিরিডক্সল, ভিটামিন 6 পিরিডক্সল, পি কে বলো ফিরিডক্সল, আজকে থেকে বলবো ফিরিডক্সল বলো F=6, তো P6, এটা হচ্ছে ডার্মিটাইটিস। আর B12 ফলিক অ্যাসিড এফ এর সাথে 2 গুণ করে 12 পাবা, সো B12 ফলিক অ্যাসিড, রক্ত শূন্যতা। আর হচ্ছে সি অ্যাসকর্বিক অ্যাসিড, স্কারভি, একদম সহজ, কারণ কীভাবে মনে রাখি, এই যে স্কারভি, স্কার, তো মিল আসতেছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, পড়ে ফেলতে হবে। এখানে কবি স্যারের বই থেকে, এটা আসলে কবি স্যারের বই থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, ভিটামিনের নাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ছবি থেকে একটা কারেকশন ওরা দিবে মনে হয়। আচ্ছা এইটা তোমার কবি স্যারের বইয়ে ভিটামিন 12কে বলছে ফলিক অ্যাসিড, ঠিক আছে, এটা আমিও খেয়াল করছি। কথা হচ্ছে ভিটামিন B9, অন্যান্য বই সব জায়গায় আসলে B9কে ফলিক অ্যাসিড বলছে, উইচ ইজ রিয়ালি ট্রু। এখন B12 হচ্ছে সায়ানোকোবালমিন, তোমার কথা হচ্ছে এটা একটু দেখে রাখবা, ঠিক আছে। আমি একটু শেয়ার দিতেছি, আচ্ছা আমি একটু শেয়ার দিই, কোথায় দিব বলো তো, আমাদের যে একটা গ্রুপ আছে তোমরা চাইলে অ্যাড হইতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তারপর আসো, ঠিক আছে, এটা আমি একটু দেখে রাখলাম, তোমরাও দেখলা, ঠিক আছে। তারপর দেখো, আচ্ছা শেষ, তাহলে আমরা সব কন্টেন্ট মনে হয় পড়ে ফেলছি, তাহলে আজকে এই পর্যন্তই। আর এই নোটগুলো আমি পড়াই নাই, এই জিনিসগুলো দেখো, এগুলো বই আছে আসলে, টেলকের সংকেত, পিচ্ছিল কারক, ঘর্মরোধ করে, মনে রাখবা, অ্যালজিসেপ্টিভ, বোরিক অ্যাসিড, এগুলো মাত্রই আমি পড়াইছি, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে তোমাদের নোট লাগলে, অনেকেই নোট করতে পছন্দ করো, নোটটা কালেক্ট করে দিবা। বাই এভরিওয়ান।